বাবা, ও বাবা, কোথায় তুমি? হয়েছে মামুনি? বাবা, জলদি 1,000 টাকা দাও তো। কিসের টাকা মামুনি? আসলে বাবা, হুজুর টাকা চেয়েছেন প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য। আচ্ছা দিচ্ছি, তুমি যাচ্ছ, হাফসাকেও একসাথে নিয়ে যাও। বাবা, তুমি ওর কথা বাদ দাও তো। ওকে তো হুজুর প্রতিদিন কান ধরে দাঁড়া করিয়ে রাখে। মরিয়ম যখন এইভাবে কথা বলছিল ঠিক তখনই সেখানে হাফসা চলে আসে আর বলতে থাকে, বলছি কি বোন, এখনো তো অনেক সময় বাকি। এত তাড়াতাড়ি তুমি কেন যাচ্ছ? তোমাদের হুজুর নাকি আজকে টাকা চেয়েছেন। কিন্তু কিসের টাকা? স্যার তো এ বিষয়ে আমাকে কোনো কিছুই বললো না। বদমাস হাফসা, তুই কি না বাবার সামনে আমাকে এইভাবে ছোট করলি? তোকেও আমি অপমান করে ছাড়বো। আমাকে বাবার সামনে নিচু করার শাস্তি তোকে পেতেই হবে। মরিয়ম, মা, মিথ্যা বলা মহাপাপ। তোমার টাকা লাগলে আমাকে বললেই তো হতো, আমি দিয়ে দিতাম। হয়েছে হয়েছে, আমি মিথ্যে কথা বলি, এরপর যখন টাকা চাইবে আমি আর বলবোই না। হাফসার কথাকে তোমরা শুধু দাম দাও, আমার কথার কোনো মূল্যই কারো কাছে নেই। বোন, তুমি দয়া করে যেও না বোন। দাঁড়াও দাঁড়াও বোন, যেও না, যেও না। আমরা দু বোন একসাথেই যাবো। দাঁড়াও। এভাবেই দিন কাটছিল। এমনই একদিন তাদের বাড়িতে একজন ভিক্ষুক চলে আসে। আমাকে কিছু ভিক্ষা দাও গো মা, আমি অসহায় গরিব। বাহিরে মনে হয় ভিক্ষুক আসছে। আজকে আমি হাফসার 12টা বাজাবো। হুম, বাবার সাথে ঘুরতে চাও? আমাকে একা রেখে? দাঁড়াও, মজা দেখাচ্ছি। আপনি একটু এখানেই দাঁড়ান, আমি আপনার জন্য কিছু নিয়ে আসছি। মরিয়ম হাফসার কিছু জামা কাপড় নিয়ে যেতে লাগলো। বেয়াদব হাফসা, আমার সাথে কিনা তুমি লাগতে আসো? বাড়িতে এলেই মজা বুঝবে। দাদু, এই জামা কাপড়গুলো তুমি নিয়ে যাও, অনেক দামে বিক্রি করতে পারবে। এই জামা কাপড়গুলো আমার বোনের ছিল, কিন্তু আমার বোন মারা গেছে। মরিয়মের কথা মতো ভিক্ষুক জামা কাপড়গুলো নিয়ে সেখান থেকে চলে যায়। ডক্টর আঙ্কেল যেভাবে ওষুধ খেতে বলেছেন ওইভাবে খাবে, বেশি বেশি রেস্ট নেবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে মা। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, তাই হবে। বলছি কি মা, তুমি বুঝি তোমার মেয়েকে নিয়ে ঘুরে এসেছো? তা বলি, কোন কোন পার্কে ঘুরে আসলে শুনি? ছি ছি মরিয়ম, তুমি সব কি বলছো কি মা? হাফসা যে ভীষণ অসুস্থ, তাকে নিয়ে আমি ডক্টর আঙ্কেলের কাছে গিয়েছিলাম, আর তুমি কিনা তো বাজে কথা বলছো। হয়েছে হয়েছে, ওসব কথা আমি আর শুনতে চাই না। এখন আমাকে কিছু টাকা দাও। তোমাকে আমি টাকা কোথায় থেকে দিব? আমার কাছে এখন কোনো টাকা যে নেই। ও, বুঝেছি, মেয়ের বেলায় তোমার ঠিকই টাকা থাকে। মরিয়ম, দিন দিন তুমি এত হিংসুটে আচরণ কেন করছো বলো তো? হাফসা তো তোমারই বোন, নাকি? এদিকে হাফসা তার মাকে ডাকতে লাগে। মা, ও মা, এদিকে একটু এসো তো, তাড়াতাড়ি এসো। আজ মনে হচ্ছে হয়ে গেছে, আমি যাই, গিয়ে তাহলে একটু মজা নেই। কি হয়েছে মা হাফসা? তুমি আমাকে এভাবে ডাকছো কেন? কোনো সমস্যা? আসলে মা দেখো না, আমার জামাগুলো আমি কোথাও পাচ্ছি না। এসব তুমি কি বলছো কি হাফসা? তুমি তো কাপড়গুলো এখানেই রেখেছিলে। হ্যাঁ হ্যাঁ মা, কাপড়গুলো তো এখানেই থাকে। শোনো, আমাকে আবার কোনো কিছু জিজ্ঞেস করো না, আমি এই ব্যাপারে কোনো কিছুই জানি না। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, তুমি একদম মন খারাপ করো না, আমি তোমাকে আবারও জামা কিনে দিব। মা মরিয়ম, হাফসাকে তোমার থেকে একটা জামা দাও তো। হুম, এই তো দেখছি আমার উপরেই চড়েছে সব। আমার আর এসব কিছু একদম সহ্য হচ্ছে না। হিংসায় যেন আমার শরীরটা একেবারে জ্বলে যাচ্ছে। এই কাগজটা তোমার বাবাকে দিও, আমার অনেক তাড়া আছে।
আর শোনো, এটা অনেক দামি কাগজ। বলছি কি বোন, দেখি তো কাগজটা তুমি আমাকে দাও, আর তুমি দরজাটা আটকে দিয়ে এসো, নয়তো সেদিনের মতো চোর এসে তোমার জামা কাপড়গুলো নিয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন, এই নাও। হাফসা একটু দূরে যেতেই মরিয়ম খামের ভিতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজগুলো ছিঁড়ে ফেলে, আবার খামের ভেতর সেগুলোকে ভরে রাখে। এই নাও বোন, এগুলো তুমি দিয়ে এসো কেমন? আজকে তুমি বুঝবে মজা, বাবাকে দিয়ে তোমাকে আজকে মার খাওয়াবো। যাও যাও, আমিও আসছি। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। আসলে বাবা, তাওহিদ আঙ্কেল এসেছিলেন, আর সে একটি কাগজ দিয়ে গেছে। কই দাও তো। হাসান সাহেব সে খামটি খুলে দেখে কাগজটির ভেতরে সব ছেঁড়া। কি মা, কাগজটা তো ছিঁড়ে গেছে, এটা তো অনেক গুরুত্বপূর্ণ কাগজ। ঠিক তখনই সেখানে মরিয়ম চলে আসে। বাবা বাবা, আসলে কাগজটি হাফসা ছিঁড়েছে জানো। তাওহিদ আঙ্কেল আমাকে কাগজটি দিয়ে যায়, আমি হাফসার হাতে দিয়ে দরজাটা আটকাতে গিয়েছিলাম। জানো তো বাবা, সেদিন ওর জামা চুরি হয়ে যাওয়ার পর থেকে সবসময় এখন দরজা আটকে রাখতে হয়। হাফসা, তুমি এই কাগজগুলো ছিঁড়েছো তাহলে? না না বাবা, মরিয়ম একদম মিথ্যে বলছে। আমি ওর হাতে কাগজটি দিয়ে বাইরে দরজা লাগাতে গিয়েছিলাম। বোন, তুমি আমাকে বারবার কেন ফাঁসাচ্ছ, আর কেনই বা এভাবে মিথ্যে কথা বলছো? তুমি জানো না মিথ্যে বলা মহাপাপ? একদম চুপ করো বাবা, ও আমাকে ফাঁসাচ্ছে। চুপ করো, এখন যাও, তোমাদের মক্তবে পড়তে যাওয়ার সময় হয়ে গেছে। বোন, তুমি দয়া করে বাবাকে সত্যিটা বলো, তুমি কেন এভাবে মিথ্যে কথা বললে? একদম বেশ করেছি, তুমি তো আমাকে কোনো কিছুই করতে দাও না, তোমার জন্য আমি কোনো কিছুই করতে পারি না। বোন, তুমি হয়তো ভুলে গিয়েছো, হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, ঈমান আখলাক সব নষ্ট করে দেয় বোন। হয়েছে হয়েছে, তোর এসব কথা আমি একদমই বিশ্বাস করি না। আমার থেকে কত বড় বড় মানুষ হিংসা করে, তাতে কিছু হয় না, আর আমি হিংসা করলে যত দোষ। হুজুর, আজকে আপনি আমাদের হিংসা সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, আজকে তোমাদেরকে হিংসা সম্পর্কে কিছু বলবো, যেন তোমরা সকলেই হিংসা সম্পর্কে জানতে পারো। দৈনন্দিন জীবনে হিংসার বহুবিধ কারণের মধ্যে আছে পারস্পরিক ঈর্ষা, শত্রুতা, দাম্ভিকতা, নিজের অসৎ উদ্দেশ্য নষ্ট হওয়ার আশঙ্কা, ক্ষমতার আকাঙ্ক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিয়ে বলেছেন, তোমরা অন্যের প্রতি মন্দ ধারণা পোষণ করা থেকে বেঁচে থাকবে, কেননা এরূপ ধারণা জঘন্যতম মিথ্যা। আর কারো দোষ অনুসন্ধান করবে না, কারো গোপনীয় বিষয় অন্বেষণও করবে না, একে অন্যকে ধোঁকা দেবে না, পরস্পর হিংসা করবে না, একে অন্যের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করবে না, পরস্পর বিরুদ্ধাচরণ করবে না, বরং তোমরা সবাই এক আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে থাকবে। এই কথাগুলো বুখারী ও মুসলিম হাদিস থেকে তোমাদের শোনালাম। মক্তব ছুটির পরে তারা বাড়িতে যেতে যেতে দু বোন বলতে লাগলো, বোন, দয়া করে তুই আমাকে ক্ষমা করে দে, কারণ আমি যে ভুল করেছি, তোর জামা আমি ভিক্ষুককে দিয়ে দিয়েছি, তারপর বাবার কাগজ ছিঁড়েছি, তোর সাথে অনেক হিংসা করে মার সাথে রাগারাগি করেছি, আমাকে তুই ক্ষমা করে দে বোন। ক্ষমা করার মালিক তো মহান আল্লাহ তাআলা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক বড়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকা করাতে সম্পদের ঘাটতি হয় না। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন, আর যে কেউ আল্লাহর সন্তুষ্টি লাভে বিনীত হলে তিনি তার সম্মান প্রতিষ্ঠিত করে দেন।